কমেন্ট দেখো তো আপডেট হয় কিনা। তুমি এখন একটা কমেন্ট করে দেখো তো, তুমি কমেন্ট করে দেখো, দেখো এখানে আসে কিনা। আসে মনে হয়, আসে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? কথা শোনা যাচ্ছে কিনা একটু দেখেন। আর আমাকে এখনো হয়তো দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, তো একটু আমাকে জানান যে সব ঠিকঠাক আছে কিনা, তাহলে আমরা গত ক্লাসে যেখানে আমরা শেষ করছিলাম সেই ক্লাসটা সেখান থেকে শুরু করতে পারি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছি? একটু আমাকে জানান সবাই যে কেমন আছেন সবাই। ওকে, তো চলেন আমরা শুরু করি। আজকে আমরা গত ক্লাসেরই যে বাকি যে অংশটুকু ছিল সেটা দেখবো, এবং একই সাথে আমরা বিগত যে ক্লাসে যে টপিকগুলো পড়ছি সেখান থেকে আসলে কী কী ধরনের প্রশ্ন আসে আজকে আমরা কিছু এমসিকিউ সলভ করব। অনেকদিন যেহেতু আমরা এমসিকিউ সলভ করতেছি না, তাই না? আচ্ছা, সুতরাং জুম এবং ফেসবুক সবাই আমরা আসলে দেখতে পাচ্ছি সব কিছু, ভেরি গুড। জুম এবং ফেসবুক আমরা সবাই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা গত ক্লাসে খনিজ সম্পদের এখানে গিয়ে আর কি থেমে গেছিলাম। আমরা বুঝলাম যে খনিজ সম্পদ থেকে আমরা নেক্সট দিন শুরু করব, তাই না? তো আমরা সেখান থেকে শুরু করি। আচ্ছা, তো যেহেতু আমরা 7টার দিকে ক্লাস শুরু করছি, মানে লাইভে আসছি আর কি 7টার দিকে, তো এখন বিষয় হচ্ছে যে অনেকেই একটু দেরিতে জয়েন করে, তো যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দেন যেন সবাই একটু আসে। হ্যাঁ, তো আসলে সাধারণ জ্ঞান ক্লাস আমরা অনেকেই মনে করি যেটা রিডিং দিব, মুখস্থ করবো। আসলে মুখস্থ করার থেকেও আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, যে অ্যাটলিস্ট আপনার কানে যেন কথাগুলো বাজে। হ্যাঁ, আমি যেগুলো ক্লাসে বলবো ওগুলাই কিন্তু পরীক্ষায় আসবে, ওগুলাই বারবার আসে, ওগুলাই ঘুরে ঘুরে আসে, ঠিক আছে? তো এটা ইম্পর্টেন্ট, কেন ক্লাস করা দরকার, যেন অ্যাটলিস্ট
যেমন দেখেন এই যে এখন যে প্রায় 250 জন ক্লাস করতেছেন, এই 250 জনই ঘুরে ফিরে কোথাও না কোথাও আসলে চান্স পাবেন। বাকি যারা আসেন না বা করেন না বা করতে পারেন না বা রেগুলার না, অনেক এক্সকিউজ থাকে, তাদের আসলে এখন না হইলে কখনোও হবে না। ঠিক আছে? ওই যে একটা কথায় আছে না যে যার 9-তে হয় না তার 90-তেও হয় না, তো যার 24-25-এ হয় না তার 32-ও হবে না। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, তো দেখেন খনিজ সম্পদ, এর মধ্যে আসলে প্রাকৃতিক গ্যাস আছে। আমাদের এই প্রাকৃতিক গ্যাস নিয়ে যদি আমরা আসলে কথা বলতে চাই, এই জায়গাগুলো খুবই সিলেক্টিভ জায়গা, এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, স্লাইড যেহেতু স্লাইডে ইনফরমেশন থাকবেই, বাট আপনাকে বুঝতে হবে কোনটা আপনার লাগবে কোনটা আপনার লাগবে না। এটার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখি, এটার জন্য আমরা আসলে একটু অভিজ্ঞ হইলেই আসলে আমরা বুঝতে পারি কিভাবে অভিজ্ঞতা অর্জন করা যায়। সেটা হচ্ছে যে সেটার বিষয়টা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসে, সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে, সেগুলোর উপর ভিত্তি করে আপনার কিন্তু ওই আইডিয়াটা চলে আসে। হ্যাঁ, ওকে। তো দেখেন, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। এটা আমরা অনেকেই জানি যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তারাও জানেন মিথেন, এটার সংকেত হচ্ছে CH4। হ্যাঁ, কার্বন একটা, হাইড্রোজেন চারটা, মানে একটা কার্বন পরমাণু আর চারটা হাইড্রোজেন পরমাণু মিলে এই মিথেন গ্যাসটা তৈরি করে। তো আহ, এবং আমাদের যে অ্যাভেলেবল যে রিসোর্স আছে সেখানে প্রাকৃতিক গ্যাস বলতে আমরা আসলে মিথেনকেই বুঝি, কারণ এটাই মেজরিটি পাওয়া যায় আর কি। ঠিক আছে? ওকে। আচ্ছা, সো এরপরে দেখেন কি আছে যে বাংলাদেশে প্রাকৃতিক প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় কোন কাজে? বিদ্যুৎ উৎপাদনে। ঠিক আছে? হরিপুর গ্যাস ক্ষেত্রে আবিষ্কারক বার্মা অয়েল কোম্পানি। যেটা আমি বারবার বলছি, বিগত ক্লাসেও বলছি, যে এই যে স্লাইডগুলো এগুলো জাস্ট একটু চোখ বুলায় যাবেন। হ্যাঁ, যেন যেমন আপনি ধরেন কোনো একটা গ্যাস ফিল্ডে পরীক্ষা দিতে গেলেন, তখন কিন্তু এই স্লাইডটা আপনার জন্য খুব কাজে দিবে। ঠিক আছে? আদারওয়াইজ অন্যান্য যে জায়গাগুলোতে পরীক্ষা দিবেন সেখানে যে কখনো আসবে না তা না। যেমন অনেক মানে কম লুক্রেটিভ যে চাকরির পরীক্ষাগুলো আছে, হয়তো সেটাও নবম গ্রেড বা দশম গ্রেড বা যে কোনো গ্রেডের হইতে পারে, কিন্তু আপনি দেখবেন যে ওইখানে অ্যাপ্লিকেশন পরে কম, বা ওগুলা নিয়ে মানুষের কামড়াকামড়ি কম, বা দুইটা তিনটা চারটা পাঁচটা পদে সার্কুলার হয়েছে, ওই জায়গাগুলোতে দেখবেন এরকম অনেক প্রশ্ন আসে, একটু আনকমন প্রশ্ন আসে। কারণ যারা প্রশ্ন করে তারাও চিন্তা করে যে হ্যাঁ আমি একটু ইউনিক প্রশ্ন করি, তাই না? তো দেখা যাচ্ছে তখন 4-5টা, মানে যদি 60টা প্রশ্ন আসে বা যদি 80টা প্রশ্ন আসে বা যদি 100টা প্রশ্ন আসে, হুম, যে কটাই প্রশ্ন আসে না কেন তখন একটা নির্দিষ্ট পার্সেন্টেজের নতুন প্রশ্ন থাকে। ঠিক আছে? সো হরিপুর গ্যাস ক্ষেত্রে আবিষ্কারক বার্মা অয়েল কোম্পানি, জাস্ট এগুলা রিডিং দিবেন। বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন করে হরিপুর গ্যাস ক্ষেত্র থেকে, বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন হয় 1957 সালে। হ্যাঁ, এই ইনফরমেশনটা আপনি একটু মাথায় রাখতে পারেন, যে হরিপুর যে গ্যাস ক্ষেত্র আছে সেখানে বাংলাদেশে গ্যাস উত্তোলন হয় 1957 সালে, অনেক আগে, যদিও এখন গ্যাসের অনেক সংকট, বাট 1957 সাল সেই সময়ে গ্যাস উত্তোলন শুরু হয়। এবং সেটা হইতে হইতে এখন আসলে একটা এরকম একটা সার্ভে আমি পড়ছিলাম বা রিসার্চে পড়ছিলাম যে 2035 সাল নাগাদ আমাদের গ্যাসের যোগান শেষ হয়ে যাবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে গ্যাস মজুদের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র তিতাস। এটা আপনারা জানেন, অনেকেই তিতাসে পরীক্ষা দেন, বিভিন্ন ধরনের পদে সার্কুলার মাঝে মধ্যেই হয়। তিতাসের চাকরিও অনেকটা লুক্রেটিভ। ঠিক আছে? এবং গ্যাস মজুদের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র, এটা অনেকেরই কমন একটা অ্যান্সার, সেটা হচ্ছে তিতাস। তিতাস গ্যাস ক্ষেত্রের আবিষ্কারক হচ্ছে পাকিস্তানের শেলওয়েল কোম্পানি। শেলওয়েল এটাও বেশ নাম করা। ঠিক আছে? আপনি জাস্ট ওই যে চোখ বুলাই গেছেন, পরীক্ষায় যদি কখনো এটা আসেও, অপশন দেখলে আপনার মনে পড়বে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে। বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের আবিষ্কারক, বিবিয়ানা গ্যাস ক্ষেত্র এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো বিবিয়ানা যে গ্যাস ক্ষেত্র আছে সেই বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের আবিষ্কারক হচ্ছে ইউনিকল। হ্যাঁ, বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি আবিষ্কারক, এটাও শেলওয়েল। তো এই যে ডিটেলস গুলা, এত ডিটেলস, ওই যে যেটা বললাম যে আসলে আপনি দেখবেন যে কোথাকার পরীক্ষায় আপনি হচ্ছে ইয়া করতে যাচ্ছেন। ওকে, বাখরাবাদ, আচ্ছা, এগুলা খুব একটা দরকার নাই। হ্যাঁ, এগুলা খুব একটা দরকার নাই, জাস্ট শাহবাজপুর এগুলা প্রথম গ্যাস, বেঙ্গল বেসিন, আচ্ছা শাহবাজপুর গ্যাস ক্ষেত্র বেঙ্গল বেসিনে আবিষ্কৃত প্রথম গ্যাস ক্ষেত্র। বলেন তো শাহবাজপুর এই জায়গাটা কোথায়? সবাই একটু অ্যান্সার দেন তো আমাকে, যে শাহবাজপুর এই গ্যাস ক্ষেত্রটা বা এই জায়গাটা কোথায়? এটা একটু আমাকে জানান। এলাকাটা কোথায়? হুম। আচ্ছা, এখানে যা যা আছে সবই যে আপনার নোট করতে হবে এটা কম্পালসারি না।
আমি যে কথাগুলো বলি এই কথাগুলো যদি একটু ভালো করে শুনেন তাহলে আপনি কিন্তু বুঝবেন যে কোনটা লাগবে কোনটা লাগবে না। যেমন আমি দেখেন বাকরাবাদ গ্যাস ক্ষেত্রটি আবিষ্কারক, এটা আমি বলেই দিচ্ছি যেগুলো দরকার নাই। এই স্লাইড তো আপনার কাছে রয়ে যাবে তাই না, মেমোরি হিসেবে বা একটা স্টোর হিসেবে। যদি কখনো আপনি গ্যাস ফিল্ডের, সিলেট গ্যাস ফিল্ড আছে বা ইভেন তিতাস এই ধরনের জায়গায় যাবেন বা পেট্রো বাংলা বাপেক্স এইসব জায়গায় যখন পরীক্ষা দিবেন তখন এই ডিটেলসগুলো পড়বেন। আদারওয়াইজ এখন আমি যেগুলো দাগাই দিচ্ছি শুধু ওগুলাই নোট করবেন। বোঝা গেছে? আমি তো বলে দিচ্ছি কোনগুলো নোট করতে হবে। শাহবাজপুর ভোলায় অনেকে অ্যান্সার করছেন, ভেরি গুড। হ্যাঁ, কামাল অ্যান্সার করছে হেলাল, ইনসানা হেলাল। হেলালের পরে আবার তাসনুভা আছে, আমি বুঝতেছি না ভাইয়া না আপু। কালকে একজনকে ভাইয়া বসলাম দেখে আপু সম্প্রদায়েরা রাগ করছিল। নীলুফা, ওকে, ভেরি গুড। আচ্ছা, সুন্দরপুর গ্যাস ক্ষেত্র এইটা আবিষ্কার করে কি? বাপেক্স। বাপেক্স যেহেতু আমাদের দেশীয় ইয়া, তো এটা আপনি একটু মনে রাখতে পারেন যে সুন্দরপুর গ্যাস ক্ষেত্রটা বাপেক্সের আবিষ্কার। আর নিচে এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা একটু কেটে গেছে, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় একটা গ্যাস ক্ষেত্র আছে সুনেত্র গ্যাস ক্ষেত্র। ওইটা আপনি হচ্ছে স্লাইড যখন পাবেন তখন দেখবেন, বা এই যে এখানেও লেখা আছে যে সুনেত্র গ্যাস ক্ষেত্র। হ্যাঁ, তো এই সুনেত্র এটা কোথায়? সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলা, এবং এটাও বাপেক্সের আবিষ্কার। ঠিক আছে, ওকে। এখানে একই কথা বারবার রিপিট হয়েছে, সরি ফর দ্যাট। আচ্ছা, গ্যাস ক্ষেত্রে উৎপাদন বন্ধ, তো দুইটা গ্যাস ক্ষেত্র আছে, ছাতক আর কামতা, এগুলো আপনি একটু মনে রাখেন। হ্যাঁ, ছাতক ও কামতা এই দুইটা গ্যাস ক্ষেত্র হচ্ছে বন্ধ আছে। আর যদি আপনাকে বলে যে দেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র, তাহলে সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে সাঙ্গু। ঠিক আছে, এইটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখেন। সাঙ্গু নামটা অনেকেই জানেন, হ্যাঁ, সাঙ্গু নদী ওখান থেকেও জানেন, আগেও ম্যাপের ক্লাসেও সাঙ্গু নামটা আমরা উচ্চারণ করছিলাম। তো কে আবিষ্কার করে? কোয়ার্ন এনার্জি 1996 সালে, মনে রাখতে পারলে ভালো, না হলেও দরকার নাই। সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয় 1998 সালে, অর্থাৎ 96 হচ্ছে চালু হয়, জাস্ট 2 বছর পর গ্যাস ফিল্ডে, মানে এই গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়, এটা 1998 সালে। ঠিক আছে, অনেক আগের ঘটনা, সাল এগুলো আসবে না। ঠিক আছে, আমি বারবার বলতেছি এগুলো সাল আসবে না, আপনি জাস্ট কি এগুলো আপনার কাছে থাকবে, আপনি চোখ বুলায় যাবেন, যদি মনে রাখতে পারেন ভালো, না হলেও এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নয়, টেনশন করার কিছু নেই। ওকে, আচ্ছা, দেশের প্রথম ভাসমান এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস টার্মিনাল স্থাপিত হয় কোথায়? মহেশখালী, কক্সবাজার। হ্যাঁ, এইটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইটা গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন জায়গায় সাম্প্রতিক দেখবেন যে পরীক্ষাগুলো দিলে ওখানে আপনি পাবেন। এলএনজি কি? এটার ফুল ফর্মও আসে তরলিখিত প্রাকৃতিক গ্যাস, হ্যাঁ, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। সায়েন্সের যারা স্টুডেন্ট আছেন তারা নিশ্চয়ই এগুলো নিয়ে পড়াশোনা করছেন হালকা পাতলা। যাদের ইন্টারে এইচএসসি ছিল তারা হয়তো পড়ছেন, যাদের এসএসসিতে ইন্টারে এইচএসসি ছিল, এটা কি বললাম, মানে ইন্টারে সায়েন্স ছিল আর কি, হ্যাঁ সরি, ইন্টারে যাদের সায়েন্স ছিল আর কি, হ্যাঁ, এই আর কি। আচ্ছা, বাংলাদেশে বর্তমানে তেল গ্যাস অনুসন্ধানের জন্য 49টি ব্লক আছে। আচ্ছা, এগুলো এত দরকার নেই। ওকে, তাহলে প্রথম ভাসমান এলএনজি টার্মিনাল কোথায়? মহেশখালী বা কক্সবাজার। ঠিক আছে, তো এখানে অনেক কিছু বলা আছে, বাট আপনি এগুলো যদি একবার চোখ বুলায় যান আপনি বুঝবেন কোনটা আসার মতো আর যেটা আসার মতো না, সেটা আপনার নলেজকে এনরিচ করার জন্য। ঠিক আছে, বুঝতে বুঝতে পারছি তো? আচ্ছা, নেক্সট দেখেন, অগ্নিকাণ্ড হয়েছে এমন গ্যাস ক্ষেত্র দুইটি। তো একটা হচ্ছে মাগুরছড়া গ্যাস ক্ষেত্র, হ্যাঁ, আরেকটা কি? ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র। তো অগ্নিকাণ্ড হয়েছে যেহেতু এই ধরনের ঘটনা আসলে আমাদের আহ, আহ, মানে মাঝে মধ্যে এই ধরনের কিছু ঘটনা ঘটে, যেমন চুরিহাট্টা একটা অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে। তো এগুলা, যেই ধরনের ঘটনাগুলো একটু মনে করেন যে আমাদেরকে নাড়াইয়ে দিছে, যেগুলো একটু জাতীয় ইস্যু হয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু জেনে রাখবো আর কি। যেহেতু দুইটা গ্যাস ক্ষেত্রে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে, সেগুলো আপনি একটু মনে রাখতে পারেন। যে মাগুরছড়া একটা গ্যাস ক্ষেত্র যেটা কমলগঞ্জ বা মৌলভীবাজারে অবস্থিত, কত সালে অগ্নিকাণ্ড হয়েছে এটা খুব একটা দরকার নাই, অনেক আগের ঘটনা। আর 2005 সালে ট্যাংরাটিলা যেটা সুনামগঞ্জে অবস্থিত, হ্যাঁ, দুইটা ওই একই একই বেল্টে, হ্যাঁ, ওই সিলেট বিভাগের ওইদিকে, একটা হচ্ছে মৌলভীবাজার আর একটা হচ্ছে সুনামগঞ্জে। ঠিক আছে, তো একটা 97, একটা 2005-এ, তো এত ইয়া পড়ার দরকার নেই, সালটাল আপনার মনে রাখার দরকার নেই। একটা হচ্ছে মাগুরছড়া, একটা হচ্ছে ট্যাংরাটিলা। হ্যাঁ, একজন বলছে যে দুইটাই মাছের নাম, সহজে মনে থাকবে, ভেরি গুড। হুম, একটা হচ্ছে মাগুর মাছ, একটা হচ্ছে ট্যাংরা মাছ। ঠিক আছে, কত জোস। কে বলছে এটা? পপি ঘোষ। হ্যাঁ, পপি ঘোষ ক্লাসও করতেছে, আবার আমাদের পেজে মেসেজও দিচ্ছে, কি যে করতেছে কিছু বুঝতেছি না। নাকি এটা কে? ও আচ্ছা, আমাদের পেজে একটা মেসেজ দিচ্ছে, হচ্ছে পম্পা ঘোষ। ও আচ্ছা, কি নামের মিল। ক্লাস শেষে নক দিন, এইগুলো কি চলতেছে? ক্লাস শেষে নক দিন মানে? হায় হায়। ওকে, গ্যাস ক্ষেত্র, আচ্ছা। তো একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, একটা হচ্ছে কানাডা। তো অগ্নিকাণ্ড হয়েছে আর সেখানে কানাডা যুক্তরাষ্ট্রের নাম থাকবে না, এটা তো হইতেই পারে না। অঘটন ঘটছে মানে কি ওখানে এরা আছে, তাই না? তো 97 সালে হচ্ছে আমার যে মাগুর মাছ ছিল সেই মাগুর মাছের গায়ে আগুন লাগছে,
সালে, এবং এই গ্যাস ক্ষেত্রটা খনন করে হচ্ছে অক্সিডেন্টাল। হ্যাঁ, অক্সিডেন্টাল নামের মধ্যেও মিল আছে। অক্সিডেন্টাল নামই যদি অক্সিডেন্টাল হয় তাহলে অ্যাক্সিডেন্টাল ঘটনা তো ঘটবেই। সো যুক্তরাষ্ট্রের কোম্পানি। হুম। এবং বাংলাদেশের কোনো, আচ্ছা এটাই তো স্বাভাবিক, দুইটাই, তার মধ্যে এটাই প্রথম। ওকে, আচ্ছা। আহ, ঠিক আছে। আর এখানে কি আছে, গ্যাস ক্ষেত্রে দায়িত্বরত কোম্পানি ছিল কানাডিয়ান কোম্পানি নাইকো। নাইকোর নামটা কোথায় জিনিস শোনা শোনা লাগতেছে, তাই না? আচ্ছা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে এইটা। নাইকো নিয়ে একটা মামলা ছিল না, নাইকো দুর্নীতি না কি জানি, গেটকো না কি জানি, ভুলে গেছি আমি। ওকে, এগুলো নিয়ে কথা বলতেও ভয় লাগে। হ্যাঁ, সেদিন কে জানি বলতেছে যে আহ, উম, পপি ঘোষ অনেক জোশ, এটা আবার কে? এই কি চলতেছে? ফেসবুকের মানুষ দেখি জুমের মানুষকে নিয়ে কমেন্ট করতেছে। হ্যাঁ, ভালোই তো লাগতেছে। আবার আরেকজন লিখছে ঠেকা পড়ছে নক দেওয়ার, কি হইতেছে এগুলো? এই আমার সাথে কথা বলেন, কি যন্ত্রণা, আমার সাথে কথা বলেন। আচ্ছা দেখেন, এখানে বাংলাদেশের যে গ্যাস ক্ষেত্রগুলো আছে, এখানে সেই কারো যদি এখানে এলাকা থাকে, সেই এলাকাগুলো অবশ্যই জানতে হবে। এগুলো ভাইবা টাইবা জিজ্ঞেস করতে পারে, বা গ্যাস ফিল্ডের ভাইবা, বারবার বলতেছি, পেট্রো বাংলা, বাপেক্স, তিতাস এসব জায়গায় পরীক্ষা দিতে গেলে লাগতে পারে, অবশ্যই লাগতে পারে না, লাগে। সিলেট গ্যাস ফিল্ডে যেমন পরীক্ষা হয়েছিল মনে হয় বছর খানেক আগে বা বছর দুয়েক আগে। এই আর কি। তো সিলেট এখানে বেশ কিছু আছে, এগুলো অনেকেই আমরা জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, বিয়ানীবাজার, কৈলাসশিলা, হরিপুর, এই নামগুলো মোটামুটি আমরা শুনছি, খুব কমন নাম, তাই না? মৌলভীবাজারে দুইটা আছে, ওইখানে মাগুর মাছও আছে। হবিগঞ্জে ওই যে হবিগঞ্জ আর বিবিয়ানা, এই দুইটা আছে, এগুলো আমরা মোটামুটি জানি। এগুলো জাস্ট একবার দেখে গেলেই আপনি পারবেন। ছাতক যে সুনামগঞ্জে, আমরা এটা জানি। ট্যাংরা টিলা তো একটু আগেই দেখলাম সুনামগঞ্জে। ব্রাহ্মণবাড়িয়াতে আছে তিতাস, হ্যাঁ। তারপরে শালদা, মেঘনা। তো এগুলো জাস্ট একবার একটু দেখে যান, তাইলেই হবে। বাকরাবাদটা খুবই, বাকরাবাদেও কিন্তু ইয়া আছে, ওই যে কি গ্যাস ফিল্ডের একটা সার্কুলার হয়েছিল বছরখানেক আগে। তো আর কোথাও সার্কুলার হয়েছিল কিনা দেখি। না, আর কোথাও হয়নি। হ্যাঁ, ওকে। তো এগুলো জাস্ট একটু নাম খালি একটু দেখে যাবেন। ওকে, এখানে আর কোনো পড়ানোর কিছু নাই, জাস্ট নলেজে রাখা। আচ্ছা, এরপরে খনিজ তেল। তো তেল ক্ষেত্র আছে দুইটা, একটা হচ্ছে সিলেটের হরিপুরে, আর একটা হচ্ছে মৌলভীবাজারের বরমচাল। তো সিলেট, মৌলভীবাজার এগুলো কিন্তু প্রাকৃতিক গ্যাস বলেন বা এই যে খনিজ সম্পদের কথা যদি বলি, এই দিক দিয়ে কিন্তু ওই এলাকাটা বেশ এনরিচড, তাই না? যদিও সবাই লন্ডনে থাকে, বাট লন্ডন থাকে দেখেই আমরা ওখানে এই ধরনের কাজগুলো করতে পারছি, তাই না? মানুষ থাকলে তো ঘর বাড়ি বানায় সব গ্যাস ক্ষেত্র, তেল ক্ষেত্র দখল করে ফেলতো। আচ্ছা, এদিকে ফ্রেন্ডলি ম্যাচ হয়ে যাক, জুম বনাম ফেসবুক। আচ্ছা, গতকাল দেখলাম স্যার বাংলাদেশে কয়টা গ্যাস এর খনি আছে, এই কোশ্চেন আসছে এডি পদে। কোথাকার এডি পদে? আচ্ছা, তো বাংলাদেশের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় হচ্ছে সিলেটের হরিপুরে। শাল পড়ার দরকার নাই, হরিপুর তেল ক্ষেত্র থেকে। আচ্ছা, এগুলো দরকার নাই, শালটাল দরকার নেই। হ্যাঁ, শালটাল আপনার পড়ার দরকার নেই, যদি মনে রাখতে পারেন ভালো, না হলে এগুলা নিয়ে শুধু শুধু জিজ্ঞেস করেন না স্যার শাল কি লাগবে, মনে রাখতে পারলে রাখবেন, আদারওয়াইজ দরকার নেই। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি, এটা প্রচুর পরীক্ষায় আসছে। হ্যাঁ, এটা অনেকবার পরীক্ষায় আসছে, ঠিক আছে, অনেকবার পরীক্ষায় আসছে। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, যেটা চট্টগ্রাম শহরের কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে, পরীক্ষায় আসা প্রশ্ন। আচ্ছা, নেক্সট, হরিপুর তেল ক্ষেত্র। দেখেন, প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ, এইটা একটু ভালো করে দেখেন। যেহেতু এইটা নিয়ে আমাদের আগের স্লাইডেও কথা ছিল, জাস্ট একটু এখানে আরেকটু ডিটেলস আছে, আগের স্লাইডে বলছি না প্রথম যেটা, হ্যাঁ, হরিপুরে। ওকে, তো 86-তে আবিষ্কার হয়, 87 সাল থেকে তেল উৎপাদন শুরু হয়। সো যদি কোনোভাবে আপনি এটা মনে রাখতে পারেন, তাহলে আপনি মনে রাখতে পারবেন যে হরিপুর তেল ক্ষেত্র 86 সালে এটা কাজ শুরু করে। ফাংশনাল হয় হচ্ছে 87 সাল থেকে। মানে আবিষ্কার হয় হচ্ছে 86-তে, ফাংশনাল হয় হচ্ছে 87 থেকে। আবিষ্কার হয় 86-তে, জাস্ট পরের বছর থেকে তারা কার্যক্রম শুরু করে। ঠিক আছে, ওকে। আবার 94 জুলাই মাস থেকে উৎপাদন স্থগিত রয়েছে 7 বছর। ওকে, যাই হোক, এখানে আর খুব বেশি কিছু বলার নাই। পেট্রোলিয়াম তেল প্যারাফিন মোমযুক্ত। আচ্ছা, এটা মনে রাখেন, কারণ এটা বিজ্ঞানে আমাদের কাজে লাগবে। বিজ্ঞানে আমাদের কাজে লাগবে, ঠিক আছে। পেট্রোলিয়াম তেল প্যারাফিন মোমযুক্ত, ঠিক আছে, ওকে। তেল গ্যাস উত্তোলনকারী যে কোম্পানিগুলো আছে, এখানে কোম্পানিগুলোর নাম দেওয়া আছে। তো এখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ আছে, যেমন নাইকো কানাডা। হ্যাঁ, এইটা আপনারা একটু আগে দেখছেন। আহ, ভারত অবশ্যই বাদ এখন। শেভরন, এটা জানেন, শেভরন যে যুক্তরাষ্ট্রের, এটা কাজ করতেছে। শেভরনে আমার অনেক পরিচিত বড় ভাই জুনিয়র আছে, এখানে কার চাকরি খুব মজার, 15 দিন চাকরি করে, এরপর আবার টানা 15 দিন ছুটি, তারপর আবার 15 দিন চাকরি, আবার 15 দিন ছুটি। হ্যাঁ, পুরাই চিল আর চিল।
ঠিক আছে, পয়সাপাতিও ভালো দেয় এবং আচ্ছা ঠিক আছে। সো অক্সিডেন্টাল এটাও আমরা একটু আগে পড়লাম, যুক্তরাষ্ট্র। হ্যাঁ, সো 3-4টা কিন্তু পড়াই হয়ে গেছে। শেভরনের নাম অনেকেই শুনছেন নিশ্চয়ই। কেয়ার্ন এনার্জি এটা আগের স্লাইডে ছিল, হ্যাঁ, যুক্তরাজ্য। শেল নেদারল্যান্ডস, পাকিস্তানের মনে হয় একটা ছিল, ওগুলো অনেক আগের, ওগুলো দরকার নেই। ঠিক আছে, ওকে, এগুলো জাস্ট একটু জাস্ট দেখে যাওয়া, আর কিছু না, এখানে খুব বেশি পড়ার কিছু নাই। হ্যাঁ, গত কয়েকটা ক্লাসেই কিন্তু কি হচ্ছে যে আমি কিন্তু এগুলাই বলতেছি, যেমন ওই যে অনেকেই বলতেছেন যে টানা ক্লাস নোট করতে পারতেছি না। আপনি যদি একটু বুদ্ধিমান বা বুদ্ধিমতী হন, আপনি দেখবেন যে গত কয়েক ক্লাসে পড়া কিন্তু খুব অল্প, টপিক হয়তো বেশি, কারণ আমি স্লাইডে সবই নিয়ে আসছি, কোনো কিছু বাদ দিচ্ছি না। কারণ আমি আপনাদেরকে কমিটমেন্ট দিছিলাম কোর্সের শুরুতেই যে আপনি যদি এই কোর্সটা ভালোভাবে একটু কষ্ট করে আমাকে 1100টা গালি দিয়েও যদি শেষ করতে পারেন, তাহলে দেখবেন যে কোনো চাকরির পরীক্ষায় আপনি অ্যাটেন্ড করতে পারতেছেন। ঠিক আছে, এই জন্য আমি কিন্তু ডেডিকেটেডলি যে শুধু প্রাইমারি শিক্ষক নিবন্ধনের প্রশ্ন সলভ করাই তা না, দেখবেন অন্যান্য বিভিন্ন ধরনের, ইভেন মাঝে মাঝে দুই একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নও দিয়ে দিছি, হয়তো আপনাদেরকে বলি নাই। আমাদের প্র্যাকটিস শিটেও মিক্স ইয়া থাকে। তো এখন কথা হচ্ছে যে এগুলো একটু ভালো করে যদি একটু পড়তে পারেন, যেগুলো ক্লাসে বলে দিয়ে এগুলোই যদি পড়তে পারেন, এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় খুব ইজিলি, যে কোনো নবম গ্রেড বা বিসিএস এ তো আর একটু এটা ওটা সেটা লাগে, হ্যাঁ, বাট যা পড়াচ্ছে এটা দিয়েও আপনি কি বিসিএস এ কনফিডেন্টলি অ্যাপিয়ার করতে পারবেন যদি পড়ার মতো পড়েন, এই আর কি বিষয়। ঠিক আছে, সো অনেক কিছু পড়াইতেছি, গত 3 দিনে অনেক টপিক ছিল, অর্থনীতি, তারপরে গতকাল সম্পদ, কৃষিজ, বনজ, আজকে আবার খনিজ, অনেক কিছু না, মনে হইতে তো ওরে আল্লাহ কত কিছু, বাট আসলে পড়ার মতো জিনিস অল্প। স্লাইডে তো সবই থাকবে, কিন্তু আমি তো ওখানে দেখা দেখা দিচ্ছি, বলে বলে দিচ্ছি। আর স্লাইডে কেন সব দিই, কারণ এটা আপনার কাছে স্টোর থাকবে না, আপনার কাছে থেকে যাবে না, সো এটা আপনার কাছে যতটুকু এনরিচ করে দেওয়া যায় তত ভালো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই যে এই ধরনের কোশ্চেন করে নাই যে নাজমুন নাহার বিথি আপনি লিখছেন যে ভারত আওয়ামী লীগ সম্পর্কে যত প্রশ্ন আছে আর পড়া লাগবে না, এই ধরনের কমেন্ট করবেনই না। ঠিক আছে, এই যে আমি কি জানি সেদিন মুক্তিযুদ্ধ না কি পড়াইছি, এখন এটা পড়াইতে গিয়ে সেদিন আমাকে কি জানি ইয়া করছে, ওই যে আমাদের কি ডিসকাশন গ্রুপে লিখছে যে আওয়ামী ন্যারেটিভ, সাধারণ জ্ঞান ক্লাসে আওয়ামী ন্যারেটিভ প্রকাশ পাইতেছে, সাধু সাবধান। এখন এটা কি আমাকে সাবধান করলো না আপনাদের সবাইকে সাবধান করে দিল সেই ভাই, আমি জানি না। এখন আহ, মানে পড়াইতে তো হবে আর কি, হুম, পড়াইতে তো হবে, তাই না, কিছু তো করার নেই। তো এবং আমি আপনি দেখবেন আমি হয়তো শেরে বাংলা একে ফজলুল হক নিয়ে পড়াইছি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নিয়ে পড়াইছি, আগে আমাদেরকে অসমাপ্ত আত্মজীবনী পড়তে হইতো অনেক কিছু পড়তে হইতো, সেগুলো তো আমি পড়াই নাই। তারপরে এই ধরনের কমেন্ট আপনাদের কাছ থেকে যখন আসে, এটা খুবই মানে কি বলো এটাকে, আনএক্সপেক্টেড, রাইট? তো উম, আপনারা অনেকেই অনেক কিছুই বলেন, আমি কিন্তু ওগুলা ইগনোর করে যাই, কিছু বলি না, কিন্তু যখন এই ধরনের কমেন্ট আসবে, এটা কিন্তু খুবই মানে দুঃখজনক। এখন ঠিক আছে, আমি হয়তো আহ, মানে আপনারা হয়তো অনেকে স্যার বলেন বা অনেকে আহ, সম্বোধন করেন বা করেন না, আমি জানি না। তো হয়তো মানে আমি আসলে এমন একটা পজিশনে আছি, স্যারের মতোই তো, হুম, তো তাই না, তো এখন স্যারকে স্যারের মতো যদি আপনারা না দেখেন তাহলে একটু প্রবলেম, তাই না? সো বিষয় হচ্ছে যে এই ধরনের কমেন্ট আসলে করেন না, ফেসবুকেও করেন না, জুমেও করেন না, আহ, বা আমাকে ব্যক্তিগতভাবে কেউ এখনো করে নাই, এটাও করেন না। হুম, তো আর এই ট্যাগিং এর বিষয়টা যদি ধরেন থেকেই যায়, যেমন আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি কোনোদিন রাজনীতির সাথে জড়িত ছিলাম না। তো আপনি স্যারই তো, জাহাঙ্গীর আলম বলছে না, এখানে অনেকের একটা দুইটা বাবু আছে, হ্যাঁ তো বড় তো তারা আমার থেকে হইতেই পারে বয়সে, আমি জানি না। তো তো এখন বিষয় হইতেছে দেখা গেল রাস্তাঘাটে হাঁটতেই পারতেছি না, হ্যাঁ তো দেখা না, একজন ভাই আমাকে এটা ওই যে ডিসকাশন গ্রুপে একজন লিখছে, এটা আসলে কোনো বেটি মানুষ আর কি ইয়া করে নাই, হ্যাঁ। তো কমেন্টটা, হ্যাঁ, এখানে এক আপু কমেন্ট করছে, এই ধরনের কমেন্ট আসলে কেউ ফেসবুকে করেন না। কারণ যেদিন আমি মুক্তিযুদ্ধ পড়েছি ওই দিনও আমরা দেখছি যে আপনারা অনেকে মারামারি করছেন, আমি নাম জানি, আমি নাম বলতেছি না এখন, যে মানে বোঝা যায় যে আসলে এই পন্থী, ও ওই পন্থী, তো এটা কেন আপনারা বুঝান? সবারই তো নিজস্ব পছন্দ থাকতে পারে, এটা তো এই ফেসবুক কমেন্টে এসে আমাকে বা সবাইকে বোঝানোর দরকার নেই, জুমে এসেও তো এটা আসলে বোঝানোর দরকার নেই, তাই না? সো নিউট্রাল পজিশন থেকে আমার যেটা আসলে যতটুকু লাগে আপনার দেওয়া দেখানো, সেটা কিন্তু আমার করতে হইতেছে। এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যেগুলো লাগবে না সেগুলো তো আমি বাদ দিয়ে দিচ্ছি, যেমন একটু আগে আমি বলছি যে ভারত বাদ, কারণ এটার জন্য কি আপনি আমাকে মেরে ফেলবেন নাকি? হ্যাঁ, তাহলে তার লাভ হইলো না কোনো, তাই না? এই আর কি।
আহ, রসায়ন তো আমি অনেক বছর পড়েছি, রসায়ন তো একটা ভালোবাসা, কিন্তু দেখি আর কি, ওইটা পরে জানাবো অনিকা। ওকে, দেখেন কয়লা সম্পদ, দেশের সর্ববৃহৎ কয়লা খনি মজুদে ও সবচেয়ে আচ্ছা জামালগঞ্জ, হ্যাঁ এটা মনে রাখেন। উন্নত মানের বিটুমিনাস কয়লা পাওয়া গেছে জামালগঞ্জে, সো এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিটুমিনাস কয়লা কোথায় পাওয়া গেছে? জামালগঞ্জে, হ্যাঁ এটা একটু মাথায় রাখেন। বিটুমিনাস কয়লা, এগুলো আমরা ওই যে হালকা করে বিজ্ঞানেও হয়তো পড়তে হবে, বাট এখানেই আসলে আমরা দেখাই দিচ্ছি আর কি। ওকে, বাংলাদেশে একমাত্র কয়লা শোধনাগার, যেহেতু আমরা একটা একটু আগে শোধনাগার শিখছি চট্টগ্রামে, ইস্টার্ন রিফাইনারি, তো এখানে কয়লা শোধনাগার আছে। তো এইটা দিয়ে দিতে পারে, যেহেতু সবসময় ওইটাই আসে, এটা যে কখনো আসে নাই তা না, দিয়ে দিতে পারে। ঠিক আছে, বিরামপুর, বিরামপুর কোথায় বলেন তো? বিরামপুর আমরা গত একটা ক্লাসে মনে হয় পড়ছিলাম, বিরামপুর, হ্যাঁ দিনাজপুরে কিন্তু। ঠিক আছে, আচ্ছা। ওকে, এইটা দেখতে পারেন, পিট জাতীয় নিম্নমানের কয়লা সন্ধান পাওয়া গেছে, এটা আর কি 1 স্টার দিলাম। ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে বিটুমিনাস কয়লা কোথায় পাওয়া গেছে? জামালগঞ্জে, ওটা প্রশ্নও আসছে পরীক্ষায়। ঠিক আছে, ওকে। বাংলাদেশের কয়লা ক্ষেত্র কয়টা আছে? বাংলাদেশে আবিষ্কৃত কয়লা খনি 5টা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা দিনাজপুরে যেটা পাওয়া গেছে বড় পুকুরিয়া কয়লা খনি, এটা নিয়ে অনেক ঘটনাও আছে, তাই না? অনেক বিতর্কিত ঘটনাও আছে। হ্যাঁ, আমাদের বিজ্ঞান ক্লাস হবে, তো ওইটা তো আসলে প্রাইমারি শিক্ষক নিবন্ধন করছে যে আসলে সাধারণ জ্ঞান, সেই সাধারণ জ্ঞানের মধ্যে বাংলা, বাংলাদেশ থেকে আসে প্রশ্ন, আন্তর্জাতিক থেকে আসে, মানে বাংলাদেশ থেকে 10, আন্তর্জাতিক থেকে 5, এদিকে সাধারণ বিজ্ঞান বা তথ্য প্রযুক্তি থেকে 5। তো সাধারণ জ্ঞানের ভিতরেই যেহেতু এগুলো চলে আসে, সো আমি ওইটা ইনশাল্লাহ কাভার করাই দিব। ঠিক আছে, ওকে। ওকে, এই যে স্লাইডটা আছে, এই স্লাইড থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বড় পুকুরিয়া কয়লা খনি, আর এরপরে আছে হচ্ছে যে ওই যে জামালগঞ্জ যেটা, সেটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে। বাকি যে তিনটা আছে, এই তিনটাও একটু জাস্ট দেখে রাখেন, এত ডিটেলস হয়তো লাগবে না যে কত মিলিয়ন টন, এগুলো আসলে দরকার নেই। হ্যাঁ, কত মিলিয়ন টন দরকার নেই। দেশের দ্বিতীয় কয়লা খনি হচ্ছে দিঘিপাড়া কয়লা ক্ষেত্র, এটাও কিন্তু দিনাজপুরে। ঠিক আছে, তো কত মানে টন মজুদ আছে, এগুলো আসলে দরকার নেই, এখানে তথ্য দেওয়া আছে, ইনফরমেশন। ঠিক আছে, ইনফরমেশন দেওয়া আছে, স্লাইড না হলে খালি খালি লাগে, এই জন্য দেওয়া আছে। আপনি আসলে জাস্ট এই 5টা নাম মনে রাখলে হবে, কোথায় অবস্থিত সেটা মনে রাখতে পারেন। সবই কিন্তু ম্যাক্সিমাম কি উত্তরবঙ্গে, তাই না? সবই তো মনে হয় দিনাজপুর, দিনাজপুর, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, সবই ওই বেল্টে। হ্যাঁ, সিলেট আর মৌলভীবাজার ওইদিকে যেমন গ্যাসের খনি ছিল, উত্তরবঙ্গের এদিকটাই হচ্ছে কি কয়লার খনি। ঠিক আছে, আচ্ছা। পেট্রো বাংলা, পেট্রো বাংলার পরীক্ষা টরীক্ষা আপনারা দেন রেগুলার, সো এটা তখন লাগবে। তো এই জন্যই আমি এখানে পেট্রো বাংলাটাও ঢুকাই দিছি, কারণ আলটিমেটলি পেট্রো বাংলায় প্রচুর সার্কুলার হয়, প্রতি বছরই কম বেশি সার্কুলার হয়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 15-20 জন করে নেয়, নবম গ্রেডের পোস্ট, লুক্রেটিভ চাকরি। আমার বন্ধু আছে ওখানে, সো আপনারা কেন যাবেন না? কখন আমি বলবো যে আমার বন্ধু এবং আমার একজন আহ, ভাই বা বোন ওখানে আছে বা স্টুডেন্ট আছে, এরকম বলতে পারবো, তাই না? সো পেট্রো বাংলা সম্পর্কে যখনই এই ধরনের পরীক্ষা দিবেন, ধরেন পেট্রো বাংলার পরীক্ষা, অবশ্যই পেট্রো বাংলার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে যে পরিচিতি বা যে ভূমিকা থাকে, ওইটা একটু দেখে যাবেন ওয়েবসাইট থেকে। ঠিক আছে, আমি যখন পেট্রো বাংলার পরীক্ষা দেই, আমিও দেখে গেছিলাম, এবং ওই ভূমিকা বা ওয়েবসাইটে যে তাদের পরিচিতি যে জায়গাটা থাকে, সেখান থেকে আমি কমন পাইছিলাম, এবং আমি অ্যান্সারও করছি ঠিকঠাক, এবং সফলতার সাথে আমি প্রিলি ফেল করছিলাম। ওকে, তো পেট্রো বাংলা বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধান ও উন্নয়নে আন্তর্জাতিক তেল কোম্পানি সমূহের সাথে অংশীদারি চুক্তি করে পেট্রো বাংলা। পেট্রো বাংলার কাজটা বুঝছেন তো? পেট্রো বাংলার ফাংশন কি? আপনি যখন পেট্রো বাংলায় যাবেন ভাইভাতে, তখন এটা জিজ্ঞেস করবে পেট্রো বাংলার কাজ কি, কি করি আমরা বলো তো বাবা। হ্যাঁ, তখন কি, তখন হচ্ছে এটা আপনাকে বলতে হবে যে বাংলাদেশে যে তেল গ্যাসের যে ইয়াগুলো আছে, ফিল্ডগুলো আছে, সেগুলোর আসলে রিসার্চ করা, সেগুলো খুঁজে বের করা, এবং সেগুলো আরো কিভাবে ডেভেলপ করা যায়। হ্যাঁ, স্যার আপনি প্রাইমারি এক্সাম দিয়েছেন কখনো? না, কখনো দেইনি তো। দেই নাই, একবার পাশ করে বের হওয়ার পরে একবার আবেদন করছিলাম, কিন্তু দেই নাই আর কি। পেট্রো বাংলা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1972 সালে। তো যেটা বলতেছিলাম, এটার কাজ কি? এরা হচ্ছে অংশীদারি চুক্তি করে, সেই অংশীদারি চুক্তিটা আসলে কার সাথে করে? আন্তর্জাতিক তেল কোম্পানি সমূহের সাথে করে। এবং এই আন্তর্জাতিক তেল কোম্পানির সাথে যে আইএমএফ এর কাছ থেকে যে আমরা লোন নিছি, ওইখানেও কিন্তু একটা চুক্তি ছিল যে আন্তর্জাতিক বাজারে যেমন তেলের দাম থাকবে বা জ্বালানির দাম থাকবে, সেটা যেন আমরা মেনটেন করি, এরকম একটা চুক্তি দিয়ে দিছিল। সো পেট্রো বাংলাই কিন্তু আসলে ওই ওই জিনিসগুলো ডিল করে, যে বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধান প্লাস উন্নয়নে আন্তর্জাতিক যে মার্কেট আছে, সেই মার্কেটের সাথে লিয়াজু মেনটেন। 1972 সালে এটি প্রতিষ্ঠিত হয় স্বাধীনতার পরপরই, এবং এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ঠিক আছে, ওদের নিজস্ব নিজস্ব আইন আছে, নিজস্ব একটা ধারা আছে। ঠিক আছে,
ওকে, বাপেক্সের ফুল ফর্ম প্রায় সময় পরীক্ষায় আসে, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ঠিক আছে। বাপেক্স, ভালোভাবে এই ফুল ফর্মটা জেনে রাখবেন, ঠিক আছে। এটা বাপেক্সের পরীক্ষা ছাড়া অন্যান্য জায়গায় এই ফুল ফর্ম আসে। আর বাপেক্স কি? বাপেক্স হচ্ছে একটা রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান উত্তোলনকারী প্রতিষ্ঠান, ঠিক আছে। বাপেক্স পেট্রোবাংলা, হ্যাঁ, কাইন্ড অফ ভাই ভাই প্রতিষ্ঠান, ঠিক আছে। ওকে, প্রতিষ্ঠিত হয় কত সালে? 1989 সালে, প্রায় 17 বছর পর বাপেক্স তৈরি হয়। এবং তেল গ্যাস আবিষ্কার সর্বোচ্চ সাফল্য বাপেক্সের। আচ্ছা, এগুলো দরকার নেই, এগুলো খুশি করার জন্য বাপেক্সকে ভাইবা বোর্ডে এসব বলবেন আর কি। ওকে, নেক্সট, বাংলাদেশের চীনামাটির সন্ধান। এই তিনটা অবশ্যই আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে, কারণ চীনামাটির সন্ধান নিয়ে প্রশ্ন আসছে বিগত সময়ে, ঠিক আছে। তো নেত্রকোনা জেলা, বিজয়পুর গোপালপুর উপজেলা, হ্যাঁ, নেত্রকোনা জেলা, শেরপুর জেলা, চট্টগ্রাম জেলা। আপনাকে তো শিখাই দিচ্ছি এগুলো কেমনে পড়বেন। আপনার বাসায় তো ম্যাপ আছেই, ওই ম্যাপে তো বিভিন্ন তথ্য দেওয়া আছে, তাহলে ওই ম্যাপে যেখানে নেত্রকোনা আছে ওখানে লিখে রাখবেন চীনামাটি কোথায়, বিজয়পুর আর গোপালপুর, ঠিক আছে। বাংলাদেশের যে মানচিত্র আপনার কাছে আছে সেইখানে শেরপুর কোথায়, সেই শেরপুরের ওই পয়েন্টে গিয়ে আপনি লিখে রাখবেন নালিতাবাড়ি উপজেলা। এটা অনেক শুনছেন নিশ্চয়ই, শেরপুরের এই নালিতাবাড়ি উপজেলা আমরা এর আগেও একটা তথ্য নিছিলাম কোনো একটা ক্লাসে, জানি না আপনাদের মনে আছে কিনা, আমি জানি কিন্তু বলবো না। তো এই যে নালিতাবাড়ি উপজেলা, সেখানে কি পাওয়া গেছে? চীনামাটি। সুতরাং ম্যাপে আইডেন্টিফাই করে রাখবেন। চট্টগ্রাম জেলার এই যে হাইটগাঁও ও সাতকানিয়ার নাম তো আপনারা শুনছেন, হাইটগাঁও নামে একটা উপজেলা আছে, সেখানেও হচ্ছে চীনামাটির সন্ধান পাওয়া গেছে। সুতরাং ম্যাপে এই জিনিসগুলো পয়েন্ট আউট করলে ওই ম্যাপ আপনার সামনে যদি প্রতিদিন আপনি উঠতে বসতে দেখেন, এমনি মুখস্থ হয়ে যাবে, এমনি মাথায় গেঁথে যাবে, আর আসলে আলাদা করে পড়তে হবে না। আচ্ছা, অন্যান্য কি কি খনিজ সম্পদ আছে এটা আমরা একটু দেখি। অন্যান্য কি কি খনিজ সম্পদ আছে, ঠিক আছে। অন্যান্য কি কি খনিজ সম্পদ আছে এটা দেখলেই আমাদের মোটামুটি খনিজ সম্পদের পাঠ শেষ হয়ে যাবে, হ্যাঁ, যেটা গত ক্লাসে আমরা শেষ করতে পারি নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু জিনিস বলা আছে যে দেশে প্রথম লোহার খনির সন্ধান পাওয়া গেছে কোথায়? হাকিমপুর। হাকিমপুর আমরা হচ্ছে যে যখন কি জানি, বিগত ক্লাসে হাকিমপুর নিয়েও আমরা কিন্তু পড়ছিলাম, দিনাজপুরে এটা অবস্থিত। কোথায় জানি পড়ছিলাম, আমার এই মুহূর্তে মনে আসতেছে না, তাহলে বলবো কেমনে। আচ্ছা, হাকিমপুর দিনাজপুরে অবস্থিত। এখানে হচ্ছে প্রথম কি পাওয়া গেছে দেখেন তো, লোহার খনির সন্ধান, ঠিক আছে। কি পাওয়া গেছে? লোহার খনির সন্ধান। বাংলাদেশে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে মৌলভীবাজারের কুলাউড়ার হাড়গাছা পাহাড়ে। এইটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা পরীক্ষায় আসছেও বিভিন্ন পিএসসি বা নন ক্যাডারের বিভিন্ন পরীক্ষায়, হ্যাঁ, আসছে। আচ্ছা, ওই যে কি জানি বন্দর না কোথায়, হ্যাঁ, হিলি হাকিমপুর, হ্যাঁ, থ্যাংক ইউ সাদিয়া। কোনো একটা জায়গায় আমি এটা মনে হয় ক্লাসটা আমি স্থলবন্দর, হ্যাঁ, থ্যাংক ইউ আহসান মামুন বলছেন স্থলবন্দর, হ্যাঁ। ওইখানে ওই যে ম্যাপে কিন্তু আমি দাগাই দিয়েছিলাম, হ্যাঁ, একটা ম্যাপে আমরা হচ্ছে প্রমিনেন্ট ইম্পর্টেন্ট যে বন্দরগুলো আছে, স্থলবন্দরগুলো আছে, সেগুলো আমরা দেখছিলাম। আমার মনে আছে একটা ম্যাপে সব বন্দরগুলো আমরা দেখাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, কঠিন শিলার মজুদ আবিষ্কার হয়েছে দিনাজপুর জেলার পার্বতীপুরের মধ্যপাড়ায়, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই স্লাইডটাতে মোটামুটি যা আছে ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ। চীনামাটি কোথায় পাওয়া যায় একটু আগে আমরা বলছি, নেত্রকোনার বিজয়পুর, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। আগের স্লাইডে ডিটেলস আছে। সিরামিক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে চীনামাটি, ঠিক আছে। সিমেন্টের প্রধান কাঁচামাল চুনাপাথর, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই স্লাইডে যা যা আছে। ম্যাশের একমাত্র সালফার বা গন্ধক খনি পাওয়া যায় হচ্ছে কক্সবাজারের কুতুবদিয়ায়। এই কুতুবদিয়া নিয়ে আমরা গত ক্লাসেও একটা জিনিস পড়ছি। সুতরাং যখন বাংলাদেশের ক্লাস শেষ হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশের এই টপিকগুলো শেষ হয়ে যাবে, তখন আপনি দেখবেন আপনার মানচিত্রে অনেক এরকম তথ্য চলে আসছে। একটা মানচিত্র অনেকগুলো তথ্য, আপনি ডিফারেন্ট ডিফারেন্ট পেজে যখন এভাবে আপনার পড়ার টেবিলের সামনে থাকবে, আপনাকে এটা কেউ ভুলাইতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তেজস্ক্রিয় বালু বা কালো সোনা হলো কিছু মিশ্রিত তেজস্ক্রিয় খনিজ পদার্থ। কালো সোনা বা ব্ল্যাক গোল্ড কক্সবাজার সমুদ্র সৈকতে ও সেন্ট মার্টিনে পাওয়া যায়। এই কালো সোনা কি? ব্ল্যাক গোল্ড, আচ্ছা, এটা আমার কাছে একটু নতুন। আমি তেজস্ক্রিয় বালু বা কালো সোনা হলো, আচ্ছা, তেজস্ক্রিয় খনিজ পদার্থ, আচ্ছা, এটাকে কালো সোনা বলতে আমি জানতাম না, আচ্ছা, ঠিক আছে, ওকে। সাদা মাটি আবার কি জিনিস? আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, অন্য কিছু বলছে আর কি। ঠিক আছে, তো আমাদের অর্থনীতি এবং হচ্ছে যে সম্পদের যে আসলে বিষয়টা ছিল গত দুইটা ক্লাসে, আমরা আর কি এখানে অনেক থিওরি কথা বলছি, বোঝানোর জিনিস খুব কম ছিল, কি হয়েছে সেটাই পড়ছি। তো যেহেতু কি হয়েছে সেটাই পড়ছি, এরকম ক্লাসগুলোতে আসলে আমাদের যেটা করতে হয় একটু হ্যাঁ, কুতুবদিয়া বাতিঘর, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য লোকমান ভাই, রাশেদ মোল্লা, ওকে।
সো অর্থনীতি এবং সম্পদের ক্লাসগুলোতে আমরা যেহেতু কি হয়েছে সেগুলাই দেখে আসছি, এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এগুলার এমসিকিউ একটু সলভ করব। ঠিক আছে, এখানে যেহেতু বোঝার কিছু ছিল না, অর্থনীতি সম্পদের ক্লাসে তো আসলে বোঝার কিছু নাই, কি রিপোর্ট আমাদেরকে অর্থনৈতিক সমীক্ষা দিছে বা বিবিএস দিছে সেগুলোর উপরে আমার কি একটু কাইন্ড অফ মুখস্থ টাইপ পড়া ছিল। এই জন্য আমরা আজকে কিছু এমসিকিউ সলভ করব এবং দেখি যে আসলে কি ঘটনা, যে কার কি অবস্থা। আমরা মোটামুটি যে আধা ঘন্টা, সরি আর কতক্ষণ আছে ক্লাসে, 20-25 মিনিট আছে, এর মধ্যে আমরা দেখি 50টা এমসিকিউ সলভ করতে পারি কিনা। ঠিক আছে, প্রায় 50টা আমরা দেখি ধুমধাম টান দিব। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? এটা দেখেন দুইবার আসছে, একটা হচ্ছে 46 বিসিএস এ, একটা আসছে 46 বিসিএস এ, আর একটা হচ্ছে 43তম বিসিএস এ। তাহলে বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে বলেন তো? সবচেয়ে বেশি মূল্য সংযোজন কর, ভেরি গুড, মূল্য সংযোজন কর। ঠিক আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সংক্ষেপে কি বলে? ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। যখন এই এমসিকিউটা পড়বেন তখন আপনার কাজ কি জানেন? এই এমসিকিউটা যখন পড়বেন এইটাতে সাথে সাথে ভ্যাটের ফুল ফর্ম, ভ্যাট কবে চালু হয়, এই 2-3টা ছোট ইনফরমেশনও নোট করে ফেলবেন। তা দেখবেন একটা প্রশ্ন পড়তে গিয়ে রেলিভেন্ট আরো আশপাশে প্রশ্ন আপনার সলভ হয়ে যাইতেছে। হ্যাঁ, ভেরি গুড, ফারিয়া আহমেদ, রুবেল মজুমদার, আলামিন, সোনিয়া, রুবেল মিয়া, রাসেল, আনি না অনি, শরীফা, অনেকে অ্যান্সার করছে, ভেরি গুড ভেরি গুড। ওকে, নেক্সটে যাই। বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? দেখেন এটা 45তম বিসিএস এ আসছে। একই সাথে দেখেন বেসামরিক বিমান, মানে বেবিচক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সেখানেও আসছে 2023 সালে উচ্চমান সহকারী, একটু মানে কত এটা 13 বা 14 গ্রেড। দেখেন বিসিএস এর প্রশ্ন কিন্তু ওইখানেও চলে আসছে, বুঝছেন তো? তাহলে প্রাইমারি কোশ্চেনের লেভেলও কিন্তু ওইরকম হইতে পারে, যে বিসিএস এ আসা প্রশ্ন এখানে রিপিট হইতে পারে। গত ক্লাসেই আমরা এটা পড়ছি 8টি, তাই না? গত ক্লাসেই পড়ছি। ই3 এটাও গত ক্লাসে ছিল, 45 বিসিএস এ আসছে। আমরা গত ক্লাসে টিন, তারপরে বিন, এগুলো পড়ছি, মনে আছে? গত ক্লাসে আমরা পড়ছিলাম ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আমরা গত ক্লাসে পড়ছি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, আমরা গত ক্লাসে পড়ছি ই বিন, আমরা গত ক্লাসে পড়ছি ই10। এবং ই বিন ই10 কত সালে চালু হয় সেটাও আমরা বলে দিছিলাম। বলেন তো কত সালে? 2013, ভেরি গুড, 2013, ই10 2013, ভেরি গুড। আচ্ছা, এটা যদি 2013 সালে হয় তাহলে দেখেন তো আপনার মনে আছে কিনা যে ই বিন কত সালে চালু হয়? গত ক্লাসে পড়াইছিলাম, গত ক্লাসের স্লাইডে ছিল। ই বিন কত? 2018 বলছে মিনতি রায়, ভেরি গুড, অস্থির, সেরা অ্যান্সার, প্রশ্নের শেষ হওয়ার সাথে সাথে চলে আসে, জোস। ভেরি গুড, ওকে। আচ্ছা, ফাইজা, আলামিন, সোনিয়া, মিনতি, আসিফ, আম, সাথী, আয়েশা, রিয়াজুল, শাহরিয়ার, স্যামসাং, সোহাগ, অনেকে অ্যান্সার করছে, ভেরি গুড। আচ্ছা, নেক্সট। আচ্ছা, গত ক্লাসে আমরা একটা ইয়ার নাম পড়ছিলাম, যে বিএফআইইউ, মনে আছে? বিএফআইইউ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটার আগে নাম ছিল কি? অ্যান্টি মানি লন্ডারিং, কি জানি ছিল, অ্যান্টি মানি লন্ডারিং, ভুলে গেলাম পূর্ব নামটা, জানি কি ছিল। এটার কথা মনে আছে? এটা হচ্ছে কি বলেন তো, এটার নাম কি? ফুল ফর্ম কি ছিল? বিএফআইইউ। আজানটা শেষ হইলে কথা বলতেছে। হ্যাঁ, বিএফআইইউ এর ফুল ফর্ম কি বলেন তো?
2024-25 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত? 46 বিসিএস আসছে এই প্রশ্নটা, বাট এটা 23-24 অর্থ বছরের জন্য ছিল। তো 23-24 অর্থ বছরের জন্য থাকলে ওটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে। সো যদি বলে যে 24-25-এর জন্য, তাহলে এইটার অ্যান্সার কি হবে একটু সবাই আমাকে বলেন। অনেকে অ্যান্সার দিচ্ছেন, একটা কমন অ্যান্সার দিচ্ছেন হচ্ছে 5.5, আর একটা কমন অ্যান্সার দিচ্ছেন হচ্ছে 6.95। 6.95, আচ্ছা ঠিক আছে। তো কোনটা হবে অ্যান্সার বলেন, ঠিক করে বলেন। 5.5, 5.82 বলতে স্যার একজন। আচ্ছা, এটা আমরা গত ক্লাসে পড়াইছি না? আমি কারেন্ট অ্যাফেয়ার্সে দেখছিলাম। কি দেখছেন ফাইজা? আচ্ছা, 5.82 কেউ কেউ বলতেছে, আর কেউ কেউ বলতেছে 5.5। 5.82টা আসলে কোথা থেকে আসতেছে এটা একটু আমি তো বুঝতেছি না। 5.5 হবে আর কি, হ্যাঁ 5.5। তারপরেও যদি এইটাতে কারো কোনো ইয়া থাকে একটু চেক করেন গত ক্লাসটা, বা ওই অর্থনৈতিক সমীক্ষাটা একটু দেখেন। 5.82 বলতেছে। জিডিপি প্রবৃদ্ধির হার, এটা একটু চেক করেন তো। হ্যাঁ, এটা আমার আসলে এখন মুখস্থ মানে মনে আসতেছে না, আমার কাছে এটা মনে হইতেছে। তারপর আপনারা একটু চেক করেন, হ্যাঁ, প্রবৃদ্ধির হার, ঠিক আছে। একটু গত ক্লাসে পড়াইছিলাম, একটু দেখেন নেক্সট ক্লাস শেষ হলে তখন দেখেন। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এটির প্রশ্ন আসছিল নবম গ্রেডের, সেখানে এটা আসছিল দেখেন। তো বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক, এটা নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম হালকা করে, নিম্ন মধ্যম আয় এর দেশ হিসেবে তালিকাভুক্ত করে। এটা মনে রাখা সহজ। এটা কিভাবে মনে রাখবেন, সেটা হচ্ছে যে অর্থ বছর শুরু হয় 1 জুলাই, সেই 1 জুলাইতেই এটা ঘোষণা করে। বাট কত সাল? 2015, ঠিক আছে, 2015। ওকে, 2015। আচ্ছা, নেক্সটে যাই। দেখেন কি বলছে, বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? বাংলাদেশের ও বাবা কতবার আসছে এটা, দেখেন বাংলাদেশের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান কোন খাতের বলেন। এখন একটু চেঞ্জ হয়েছে, আগে একটা সময় অন্য কিছু ছিল, এখন কি, এখন হচ্ছে সেবা। আমরা সবাই জানি এখন হচ্ছে সেবা খাতের সবচেয়ে বেশি অবদান, ঠিক আছে। ভেরি গুড। আচ্ছা, একনেক এর চেয়ারম্যান বা সভাপতিকে? গত ক্লাসেও এটা আমরা পড়ছি একনেকেরটা। একনেক হচ্ছে যেখানে আসলে কি আহ, যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলা পাশ হয়, একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে পাশ হয়। এবং একনেকের প্রধান কে হয় বা চেয়ারম্যান বা সভাপতি কে হয়? প্রধানমন্ত্রী, তাই না? ওকে, ভেরি গুড। নেক্সটে যাই, বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়? এটাও আমাদের গত ক্লাসের স্লাইডে ছিল। বয়স্ক ভাতা চালু হয় কত সালে বলেন তো? এটাও খুব কমন একটা প্রশ্ন, বেশ কয়েকবার আসছে। তারপর আমরা অনেকে এটা কি ছেড়ে ছেড়ে দিতাম, বাট দেখেন ফাইনালি এটা কোথায় আসছে, 43, কিছুদিন আগের পরীক্ষাতেও আসছে, ঠিক আছে। তো 1998 সাল, তো এগুলা অবজ্ঞা করার সুযোগ নাই, 1998 সালে এটা চালু হয়। গত ক্লাসের স্লাইডে আমি কিন্তু বয়স্ক ভাতার সাথে আরো কিছু ভাতা চালু করে দিছিলাম, ওই যে জুলাই, তারপরে আরো কি জানি ছিল, জুলাই জুলাই যোদ্ধাদের ভাতা, তারপরে আহ, আরো কিছু ভাতা ছিল, ওই যে মুক্তিযোদ্ধাদের ভাতা, সেগুলো একটু জাস্ট দেখে রাখেন, ঠিক আছে। সবসময় যে বয়স্ক ভাতাই আসবে গুরুত্বপূর্ণ না, অন্য কিছু আসতে পারে। আচ্ছা, এটা একটু মুখস্থ, হ্যাঁ বিসিএস আসছিল। তো বেকার ভাতা আছে, এটার জন্য আপনাকে কানাডা যেতে হবে, এটার জন্য আপনাকে ইউরোপের কান্ট্রিগুলোতে যেতে হবে, ঠিক আছে, সেখানে বেকার ভাতা পাবেন। আনট্র্যাঙ্কুইল রিকলেকশনস, দি ইয়ার্স অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখককে? হ্যাঁ, এই লেখকটাকে রেহমান সোভান, ঠিক আছে। 43 বিসিএস এ আসছিল প্রশ্নটা। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। দেখেন বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে? সংবিধান অনেকে পড়তে চাইছেন, আমরা নেক্সট টপিক হয়তো চেষ্টা করব খুব শীঘ্রই সংবিধানটা শুরু করার। বাট সংবিধানটা যেহেতু আমাদের কয়েকটা ক্লাস লাগবে, এই জন্য আমি টেনে মুখস্থ ক্লাসগুলো একটু নিয়ে তারপরে সংবিধানে যাবো ইনশাল্লাহ। বাট দেখি চিন্তা করে সংবিধান নেক্সট টপিকও হইতে পারে, অথবা নেক্সট খুব শীঘ্রই আমরা সংবিধানে নেক্সট দু একটা টপিক পরেও সংবিধান শুরু করতে পারি, ঠিক আছে। খুব শীঘ্রই আমরা সংবিধান শুরু করবো ইনশাল্লাহ। তো এটা মোটামুটি
মুখস্থ সবার, কারণ এটা অনেকেই আগে প্রশ্ন সলভ করছেন। 87 নম্বর অনুচ্ছেদে এটা বলা আছে, বার্ষিক আর্থিক বিবৃতি। ঠিক আছে, মানে একটা অ্যানুয়াল রিপোর্ট দিতে হয়, অ্যানুয়াল ফিনান্সিয়াল একটা রিপোর্ট দিতে হয়। ঠিক আছে, যারা চাকরি বাকরি করেন বা টুকটাক অডিট সাথে জড়িত আছেন, অডিট টডিট এগুলো বুঝবেন নিশ্চয়ই। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? তো সেকেন্ডারি মার্কেট বলতে আমরা বুঝি আসলে যে আপনি যে স্টক মার্কেটে যে শেয়ার কেনেন বা বন্ড কিনেন, প্রাইস বন্ড কিনেন, সঞ্চয়পত্র কেনেন, হ্যাঁ, সেকেন্ডারি মার্কেট যেখান থেকে আসলে সরাসরি কি আপনি আসলে একটু ইনডিরেক্টলি আর কি যেখান থেকে আপনার ইনকাম আসে। ঠিক আছে, সো সেকেন্ডারি মার্কেট আসলে জড়িত কার সাথে? স্টক মার্কেটের সাথে। ঠিক আছে, ওকে, নেক্সট। 2018 সালে বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি কত? 2018 সালেরটা দরকার নাই, আপনি একদম রিসেন্ট যেটা সেটা জানবেন। রিসেন্টটা কত বলেন তো? রিসেন্ট আমরা কত শিখছি? আমাদের গত দুই একটা ক্লাস আগে ছিল। হুম, কত ছিল সেটা চেক করবেন। হ্যাঁ, একদম আপডেটটা শিখবেন, এটা আপডেটটা শিখবেন। ঠিক আছে, এটা দরকার নেই, এই প্রশ্ন আমার দরকার নেই। এবার 2018 সাল না হয়ে এবার আসতে পারে 24। হ্যাঁ, সেটা আপনি একটু দেখবেন। কত বলেন তো, একটু কমেন্ট করেন তো দেখি তো, কত মার্কিন ডলার আমাদের পার ক্যাপিটা জিডিপি, পার ক্যাপিটা জিডিপি আর কি, ইনকাম না, সরি, পার ক্যাপিটা জিডিপি। আচ্ছা, অনেকে অ্যান্সার করছেন, আসিফ, পপি ঘোষ, ফাইজা, সোহাগ, অনেকে অ্যান্সার করছেন, খুবই ভালো। মনে নাই, ফেসবুকে কেউ উত্তর করতেছে না। 2600 বলছে একজন। আচ্ছা, আর একটু বেশি হবে আর কি। 2784 বলছে, জুমে অনেকে অ্যান্সার করছে 2784 ইউএসডি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। বাংলাদেশের জাতীয় আয় কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে, জাতীয় আয়ের কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? ঠিক আছে, ওকে, দেখেন 42 বিসিএস আসছে এটা। বাংলাদেশের জাতীয় আয় কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? অ্যান্সার করেন সবাই। 42 বিসিএস এর প্রশ্ন। এটা আসলে পরিবর্তনশীল। ঠিক আছে, এটা পরিবর্তনশীল। এবং এই প্রশ্নগুলোর আসলে মুখস্থ আসলে অ্যান্সার হয় না। হ্যাঁ, মুখস্থ অ্যান্সার হয় না। তো হ্যাঁ, শিল্প এখন বর্তমানে শিল্প, একটা সময় সেবা ছিল, বাট এখন হচ্ছে শিল্প। তো এটা একটু আপনাকে ওই যে দেখতে হবে, অর্থনৈতিক সমীক্ষা যখন রিলিজ হয় ওখান থেকে ইনফরমেশনগুলো নিতে হবে। দি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স আইডিআই এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত? এটা আসলে 40তম বিসিএস আসছিল, ওই সময় এটা দ্বিতীয় অবস্থানে ছিল, বাট এরপরে ইনক্লুসিভ ইন্ডেক্সের আসলে কোনো কিছু আর প্রকাশ হয় নাই, বা এই ধরনের কোনো রিপোর্ট আমি নিজেও ঘাটছি এখন পর্যন্ত এটার আপডেট আর কোনো রিপোর্ট আসে নাই। সো এটা আমার অপ্রাসঙ্গিক, কারণ এটা আর আসবে না, কারণ এটা ওই 40তম বিসিএস হয়েছে সেই কোন আমলে, সেই সময়ের আর কি প্রশ্ন। পরবর্তীতে এই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স আর এটা কোনো রিপোর্ট প্রকাশ করে নাই। বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয় কত সালে? দেখেন, যখন একটু আগে আমরা পড়ছিলাম যে বাংলাদেশের ওই যে মূল্য সংযোজন কর থেকে যে আয় বেশি হয়, তো তখনই কিন্তু আমি বলছিলাম যে ভ্যাট রিলেটেড জিনিসগুলো একটু জেনে রাখবেন। সো ওই প্রশ্নটা যেখানে শিখছেন ওখানেই লিখে রাখবেন যে ভ্যাট সর্বপ্রথম চালু হয় কত সালে? 1991 সালে। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমার খুবই কমন প্রশ্ন। দেখেন কতবার আসছে, বাংলাদেশের 2024-25 অর্থ বছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার। আচ্ছা, প্রক্ষেপণ যেটা করছে, হ্যাঁ, একটা প্রজেকশন করে যে হ্যাঁ এইটা হইতে পারে, 24-25 অর্থ বছরের প্রবৃদ্ধির হার এত হইতে পারে, সেই প্রজেকশনটা, সেই প্রক্ষেপণটা কত? সেই প্রক্ষেপণটা কত বলেন তো? 6.75%। ভেরি গুড, হ্যাঁ, এটা আমারও মনে আছে আপনাদের সাথে সাথে, 6.75। ভেরি গুড, ওকে, নেক্সট। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 8.51%। ঠিক আছে, 8.51%। এইটাও আসলে যেহেতু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এখন একদম শেষের দিকে, তো এটা রেলিভেন্ট, এটা আসতে পারে, এটা একটু মাথায় রাখেন। 8.5। বাংলাদেশের জাতীয় আয় গণনার সময় দেশের অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা হয়? 19টা। এটা নিয়ে যদি আমাকে একজন কোশ্চেন করছে যে স্যার এটা 19টা না 24টা, তো এটা আমি একটু বলবো যে যদি রেলিভেন্ট মানে বিশ্বস্ত কোনো সোর্স আপনি আমাকে দিতে পারেন তাহলে দিবেন, আদারওয়াইজ 19টা পড়বেন। 24টা আমার আসলে একটু চেক করতে হবে, কালকে আমাকে একজন ইনবক্সে মেসেজ দিছে যে
24টা আমি একটু চেক করতে ভুলে গেছি বা দেখা হয় নাই আর কি। আমার জানা মতে 19টা, যদি আপডেট হয় এটা একটু আপনারা নিজেরাও চেক করবেন। কেউ যদি জানতে পারেন যে হ্যাঁ স্যার পাইছি, হাত তুলবেন, হ্যাঁ ইনবক্সে হাত তুলে আমাকে বলবেন যে এই যে স্যার দেখেন 24টা, ঠিক আছে। ওকে, মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? 35তম নেস্কো সহকারী শিক্ষক। আচ্ছা, বাবারে বাবা কি কঠিন প্রশ্ন। মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? বলেন কি হবে অ্যান্সার? বাংলাদেশের খেলা আজকে আছে তাই না? হেরেই তো যাবে মনে হয়। কি মনে হয় আপনাদের? মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা হচ্ছে নুরুল ইসলাম। এটা আসলে কেন আসছিল জানি না, হয়তো ওই সময় হয়তো কোনো প্রাসঙ্গিকতা থাকতে পারে। হুম। তো আচ্ছা, দেশের ভেতরে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য সরকারের যে ব্যয় হয় তাকে কি বলে? এটা পারা উচিত। হ্যাঁ, পিকেএসএফ এর প্রশ্ন আসছে 2023-এ, এটা পারা উচিত। দেশের ভেতরে প্রশাসনিক কাজ, অর্থাৎ আমরা আমরা এই যে যেমন আমি যে চাকরি করতেছি, হ্যাঁ আমার যে বেতন টেতন আসতেছে, বা আমি যে চাকরি করতেছি এটা কি রাজস্ব খাতের না নন রাজস্ব খাতের? থাকে না আপনার সার্কুলার লেখা থাকে না যে রাজস্ব খাতে বা বা অস্থায়ী এরকম বলে না, তো এটা হচ্ছে রাজস্ব ব্যয়, ঠিক আছে। 2025-26 অর্থ বছরের বাজেটে বাংলাদেশের কততম বাজেট ছিল? 2024-25 অর্থ বছরের বাজেট বাংলাদেশের কততম বাজেট ছিল? আচ্ছা, এইটা টাইপিস্ট একটা বুদ্ধিমানের কাজ করছে। যুব ক্রীড়া মন্ত্রণালয় 2018 সালে ওই সময়কার বাজেটটা আসছিল, সে বুদ্ধি করে 25-26 অর্থ বছর দিছে যেন প্রশ্নটা রেলিভেন্ট হয়, বাট সাল ওইটাই রয়ে গেছে। এর মানে হচ্ছে এই প্রশ্নটার অনুরূপ প্রশ্ন 2018 সালে আসছিল ওই সময়ের বাজেটটা দিয়ে, ঠিক আছে। এটা ভাবার দরকার নাই যে 25-26 অর্থ বছর নিয়ে 18 সালে গিয়ে ওরা কিভাবে কোশ্চেন করলো, ঠিক আছে। 55, এটা আমরা গত ক্লাসে পড়ছি। ওকে, নেক্সটে যাই। বাংলাদেশের বার্ষিক রাজস্ব আয় কত? ও খোদা, ভয়ঙ্কর কোশ্চেন। বার্ষিক রাজস্ব আয় এটাও কিন্তু মানে 13 সালের প্রশ্ন। 13 সালে অনুরূপ একটা প্রশ্ন আসছিল, এবার 24-25-এর আমরা এটা শিখবো। 24-25-এ 5 আয় কত, এটা প্রত্যেকটা কিন্তু কোনো ইউনিট দেওয়া নাই, এটা সম্ভবত কোটি টাকা হবে আর কি। হ্যাঁ, 5,41,000 কোটি টাকা, হ্যাঁ? যদি আমি ভুল না করে থাকি 5,41,000 কোটি টাকা। তো অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ঘোড়া। অ্যান্সার হচ্ছে ঘোড়া, ঠিক আছে। ওকে, তো আমরা মোটামুটি অর্থনীতি নিয়ে যে রিসেন্ট প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা জানছি। গত ক্লাসে আমরা হচ্ছে কি ওই যে সম্পদ, এটা নিয়েও তো আলোচনা করছি। আজকে সম্পদ শেষ হয়েছে, সম্পদের আমরা কিছু প্রশ্ন দেখি। তো ও আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে যে 24, আচ্ছা 25-26 অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের পরিমাণ, এটা তো আমরা মনে হয় গত ক্লাসে শিখছি 7,90,000 কোটি টাকা। 7,90,000 কোটি টাকা 2023-এ আর কি অনুরূপ একটা প্রশ্ন আসছিল। সো আমরা ইচ্ছা করে যেটা করছি সালটা চেঞ্জ করে রিলিভেন্ট এখন যেটা দরকার সেটা দিছি। খুব খুব ভালো কাজ করছে টাইপিস্টের জন্য সবাই আপনারা হাত তুলে দিতে পারেন অথবা থ্যাংক ইউ লিখতে পারেন। জয়ন্ত কুমার সাহা, আচ্ছা ওইটা 5,64,000 না, নাকি 5,41,000? আচ্ছা, এখনকার কোশ্চেন অনেক ডিপ থেকে আসতেছে কোশ্চেন, তেমন রিপিট আসে না স্যার। হ্যাঁ, আমি কিন্তু চিনছি আপনাকে যে কমেন্টটা করছেন। হ্যাঁ, মামুন খান থ্যাঙ্কস, কিসের জন্য থ্যাঙ্কস? ওকে, চলেন এবার সম্পদে আমরা ঢুকি। সম্পদের কিছু এমসিকিউ আমরা দেখি, দেখে আমরা এই ব্যক্তিগত টপিক শেষ করে ফেলবো। হ্যাঁ, বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? 45তম বিসিএস এ আসছে, বলেন ধুমধাম বলে ফেলেন। খুবই সহজ তাই না? হালদা, খুবই সহজ, হালদা, ভেরি গুড। নেক্সট, নেক্সট কি আছে বলেন? বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? এটা আমরা গত ক্লাসে পড়ছি। দেখেন, গত ক্লাসে পড়ছি বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত। গত ক্লাসে আমরা পড়ছি বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত। ময়মনসিংহ, হ্যাঁ ভেরি গুড, ময়মনসিংহ, ঠিক আছে।
ওকে, নেক্সটে কি আছে? বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য মানে জিআই পণ্য, ভৌগোলিক নির্দেশক, জিআই, ভৌগোলিক বানান ভুল, ভৌগোলিক নির্দেশক পণ্য, জিআই পণ্য কয়টি? জিআই পণ্য নিয়ে আমরা দেখি সামনে একটা ক্লাসে হয়তো এটা টপিকটা থাকবে, সেখানে হয়তো আলোচনা হয়ে যাবে। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য কয়টি? এটা আসলে কত সালের যে প্রশ্ন, লেখা তো 45তম। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য, এটা তো জিআই না, তাহলে কোনো সঠিক উত্তর নাই। এখন এটা আসলে বুঝতেছি না, অপশন ভুল হইতে পারে। আচ্ছা, এটা আপনারা নিজেরা একটু পড়ে নিন, এটা হয়তো অপশনগুলো হয়তো একটু ভুল থাকতে পারে আর কি, ঠিক আছে? তো এটার জন্য দুঃখিত, অপশনে ভুল থাকতে পারে। টাইপিস্টকে যে হাততালি দিচ্ছিলেন সেটা আবার ফিরায় নেন। কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? গত ক্লাসে পড়ছি আমরা, একটা দ্বীপপুঞ্জ ছিল মনে হয়, তাই না? বলেন তো, একটা দ্বীপপুঞ্জে ছিল আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, একটা দ্বীপপুঞ্জের কথা বলছিলাম, ফিলিপাইনের ম্যানিলাতে, মনে আছে? গত ক্লাসে পড়ছি। আচ্ছা, বাংলাদেশের জুম চাষ কোথায় হয়? এটাও তো আমরা অনেকদিন আগে পড়ছি। বাংলাদেশের জুম চাষ কোথায় হয়? ঝটপট বলেন, ঝটপট, বাংলাদেশের জুম চাষ কোথায় হয়? টস কি হয়ে গেছে? দেখেন তো কি অবস্থা। না, কিছুই তো হয়নি, কিচ্ছু পাওয়া যাচ্ছে না আপডেট। হ্যাঁ হ্যাঁ, টস তো হয়ে গেছে, বাংলাদেশ ব্যাটিং। আল্লাহ, শেষ, সব শেষ। বাংলাদেশের জুম চাষ কোথায় হয়, কোথায় হয়, কোথায় হয়? বান্দরবান, হ্যাঁ, ভেরি গুড। এটাও বিসিএস এর প্রশ্ন। নেক্সট, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? ও মোর খোদা, এটাও তো গত ক্লাসে পড়ছি আমরা। ঝটপট ঝটপট, বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? গত ক্লাসে ছিল মৌলভীবাজার। নেক্সট, বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ? ও বাবা, 40তমতেও আসছে, 26তমতেও আসছে। বিষয়টা দুঃখজনক, এই ধরনের প্রশ্ন কেন দেয়? বাজে বাজে প্রশ্ন। এটা আমাদের আসলে যেহেতু তথ্য আপডেট হয়েছে, মোট আবাদযোগ্য জমির পরিমাণ, এইখানে আসলে অপশনটা নাই, ঠিক আছে? অপশনটা এটা নাই, যেহেতু 40তম, তো তাও 5-6 বছর আগের প্রশ্ন, সুতরাং এইটা একটু দেখতে হবে, এটা একটু চেক করতে হবে। তো এটা অবশ্যই আপনারা, ওই যে আমি কিন্তু গত ক্লাসের স্লাইডে ডিটেলসগুলো ছিল, যদি না থাকে সেক্ষেত্রে ডিসকাশন গ্রুপে একটু জিজ্ঞেস করে নিয়েন, ঠিক আছে? আমি সেক্ষেত্রে বলে দিব আর কি, ঠিক আছে? আমাকেও একটু দেখতে হবে, আমার একটা এটা ডাটাটা মুখস্থ নাই। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আসলে তো বিপদ। নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়? 6টা কৃষি শুমারি হয়েছিল, তাই না? 6টা কৃষি শুমারি হয়েছিল, তার মধ্যে লাস্ট কৃষি শুমারি হয়েছে 2019-এ। হ্যাঁ, 2019-এ। নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি বলছে, সরি সরি সরি, অনুষ্ঠিত হয়নি বলছে। অনুষ্ঠিত হয়নি, টোটাল তো 6টা আমরা জানি। 1960-এ হয়েছিল, স্বাধীনতার পরে হয়েছে 1977-এ, এরপরে মনে হয় ওই যে আলাদা আলাদা ভাবে 83-84-তে হয়েছিল, 83-84-তে আলাদা আলাদা ভাবে কেমনে হয়েছিল, ওই যে শহর আর গ্রাম এইভাবে, ঠিক আছে? এরপরে 2008-এ হয়েছে, 2015-তে মনে হয় হয়েছে কি, 2015-তে হয় নাই, 2019-এ তো একবারে হইল। হ্যাঁ, তাই না? 2015-ই হবে আর কি, 2015-তে হয়েছে বলে আমার মনে পড়ে না। আশা করি ঠিক অ্যান্সার দিছি। জুমেও অনেকে 2015 লিখছে, সব বোঝা যাচ্ছে 2015। থ্যাংক ইউ হারুন, মিন্টু, শাপলা, নীলুফা, মোজাম্মেল, আকাশ, আবু তাহের, অনেক ভাইরা আনসার দিচ্ছে। বলাকা কোন ফসলের একটি প্রকার?
হ্যাঁ 43তম বিসিএস আসছে, যেটা আমি বলছিলাম গত ক্লাসে, আমি বারবার বলছিলাম যে এগুলো কিন্তু ঠুস ঠাস করে একটা দুইটা দিয়ে দেয়, তো একটু ভালো করে জাস্ট চোখ বুলাই যাবেন, চোখ বুলাই যাবেন, চোখ বুলাই যাবেন, ঠিক আছে। বলাকা কোন ফসলের একটি প্রকার বলেন? বলাকা, গম, ভেরি গুড। গম, গমের আরো কয়েকটা নাম বলেন তো। বলেন একটা পাখি, আচ্ছা বলে ফেলছে, একটা পাখির নামে আছে, হ্যাঁ দোয়েল বলে ফেলছে, আসিফ বলছে, আকাশ বলছে। হ্যাঁ দোয়েল। তারপরে মুঘল সাম্রাজ্যের এক সম্রাটের নামে একটা গমের জাত আছে, বলেন তো সেটা কি? মুঘল সাম্রাজ্যের একজন আহ, উম, হুম, আচ্ছা, ভেরি গুড। বাবুল, হারুন, আনিকা, আয়েশা, সাদিয়া, শিরিন, শিলা, মামুন, শাহরিয়ার, আকাশ, রিয়েলমি, স্যামসাং, আইফোন, সবাই অ্যান্সার করতেছে। জেরিন, ভেরি গুড। লুনা, ওকে। হ্যাঁ আকবর আর কি, আকবর। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? এটা আমরা একটু আগে পড়ছি। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? ম্যানিলা আমরা একটু আগে পড়ছি না? নাকি ওটা কি ছিল? ওইটা ছিল হচ্ছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, ওইটা পড়ছিলাম। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত বলেন? ম্যানিলা। বিড়ি, একজন লিখছে বিড়ি, শাহরিয়ার লিখছে বিড়ি স্যার, একজন লিখছে তামাক। তামাকের কি জানি ইয়া ছিল, ফ্যান ছিল গত ক্লাসে। হুম, ম্যানিলা সুমাত্রা, হ্যাঁ। ম্যানিলা হচ্ছে তামাক, তামাক, এবং তামাকের ম্যানিলা, ওই যে কি জানি বলছিল যে নামগুলা সুন্দর, তাই না? এরকম একটা কথা বলছিল, মনে আছে? তো ম্যানিলা ছাড়া আরেকটা আছে হচ্ছে সুমাত্রা, সুমাত্রা। ম্যানিলাও দ্বীপপুঞ্জ, সুমাত্রাও একটা দ্বীপ আছে। ইন্টারন্যাশনালের ক্লাসগুলোতে আমরা এটা পড়বো। আচ্ছা, আর তরমুজের একটা জাত আছে, যেই জাতটা রিয়াজুল ভাই আবার মনে রাখছে, কোন মেয়ে তামাক নিয়ে আগ্রহ দেখাইছিল। জুমেও আমি দেখতেছি শাহরিয়ার ভাই খুব মানে বলছে যে অমুক আপু তামাকের কথা বুঝলো। বাহ, ভাইয়ারা খুব সুন্দর আপুদের নামগুলো আর কি মনে রাখতে পারেন। ভেরি গুড, খুবই ভালো। আচ্ছা, সবাই মনে রাখছে মানে। তরমুজের একটা জাত আছে, এটা নাম জিজ্ঞেস করলে বলতে পারবে না, কিন্তু কোন আপু কালকে তামাকের ফ্যান ছিল সেটা বলতে পারতেছে। ভেরি গুড, ভেরি গুড। আলামিন ভাইও পারছে, বাহ, ভেরি গুড। মধুবালা, ভেরি গুড। তরমুজের একটা জাত আছে মধুবালা, এই মধুবালা নিয়ে আসলে ওই যে অনেক গান আছে, হিন্দি সিনেমা টিনেমার অনেক ক্যারেক্টারের নাম বা এরকম কিছু একটা আর কি। ঠিক আছে, ওকে। নেক্সট, বাংলাদেশের প্রধান প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান। বীজ উৎপাদনকারী বলেন, এটাও গত ক্লাসে পড়াইছি। বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান। পরীক্ষা যেহেতু নেই সারপ্রাইজ টেস্ট আর কত নিব, সারপ্রাইজ দিয়ে দিতে তো গালি খেয়ে শেষ হয়ে গেলাম আপনাদের। সো এই জন্য আজকে ক্লাসে পড়াই দিতেছি। বিএডিসি, ভেরি গুড, ওকে। নেক্সট, বিএডিসি তো আন্দাজে দাগাইলাম না তো? অনেকে বাড়ি বলতেছে, কেউ বিআরআরআই বলতেছে, কেউ বিএডিসি বলতেছে। হুম, প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বলেন, ভালো করে বলেন, আন্দাকুন্দা অ্যান্সার করেন না। বিএডিসি, ওকে। নেক্সটে যাই, কৃষিক্ষেত্রে রবি মৌসুম দেখেন। 42 বিসিএস আসছিল, যেটা গত ক্লাসে আমরা পড়ছি। দুইটা মৌসুম ছিল তাই না? এর মধ্যে একটা কি রবি মৌসুম। রবি রবি মৌসুমের আসলে ইয়া কি ছিল বলেন তো, মনে আছে? রবি মৌসুম মনে আছে? গত ক্লাসের টপিক এটা। রবি মৌসুমের রবি মৌসুম কোনটা? শীতকালীন ফসল, হ্যাঁ কার্তিক ফাল্গুন, ভেরি গুড, কার্তিক ফাল্গুন, ওকে। এরপর কি আছে, বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় বলেন? এটা গত ক্লাসে আমরা দেখছিলাম, ফরিদপুর, মনে আছে? গত ক্লাসে আমরা পড়ছি বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুরে। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? অ্যান্সার করেন।
হুম, কৃষিতে। ভেরি গুড, কমন, খুবই মানে কমন অ্যান্সার এটা, বা কমন সেন্স দিয়ে আমরা অ্যান্সার করতে পারি যে কৃষি খাত। নেক্সটে যেই, নেক্সটে কি আছে দেখেন, বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের ফসল, বন, প্রাণী সম্পদ, মৎস্য সহ অবদান কত? কৃষি খাতের অবদান, এটা 39 BCS আর 26 BCS এ আসছে। 39 BCS ছিল বিশেষ বিসিএস ডাক্তারদের জন্য। তো যেখানে আমার বোন আল্লাহ রহমতে স্বাস্থ্য ক্যাডার হইতে পারছে, জয়েন করছে, এবং ও এই প্রশ্ন পারছিল কিনা কে জানে, ডাক্তার হয়ে আবার জিকে পড়ছে। তো ভালোই করছে। তো এইটা একটাও আসলে না, কারণ ওই যে আপনি রিসেন্টটা শিখবেন, রিসেন্টটা গত ক্লাসে আমরা পড়ছিলাম মনে হয় 11.19%। 11.19%, ঠিক আছে। হ্যাঁ, চেঞ্জ হয়, এটা আসলে চেঞ্জ হয়। নেক্সট, জুম চাষ হয় কোথায়? জুম চাষ হয় ওই যে পার্বত্য চট্টগ্রামের যে এরিয়াগুলো, বান্দরবান, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, সো খাগড়াছড়ি আর কি, ঠিক আছে। জুম চাষ হয় হচ্ছে খাগড়াছড়িতে। ওকে, নেক্সটে যাই, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান। আচ্ছা, এটা 38 BCS এ আসছে। এটা খুবই মানে আজের একটা প্রশ্ন আমার কাছে লাগে। মানে এইটা আসলে হুদাই নিয়মিতভাবে তো বৃদ্ধি পাচ্ছে না, কারণ নগরায়ন হইতেছে, আরবানাইজেশনের কারণে আসলে কৃষিখাত তো এখন ধ্বংসের পথে, বা অনেকটাই কমে আসছে। অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি তো আসলে পাচ্ছেই না, অপরিবর্তিত তো নাই, ক্রমহ্রাসমান। হ্যাঁ, তো এটা আসলে কি জন্য দিছিল কে জানে। আলুর একটি জাত, বলেন আলুর জাত কোনটা? গত ক্লাসে আমরা এটা পড়ছি, আলুর জাত। আলুর জাত 41-এর, আচ্ছা 41-এ আছে, 42-এ আছি আমরা। ডায়মন্ড। আলুর একটি জাত হচ্ছে ডায়মন্ড। আলুর একটি জাত হচ্ছে ডায়মন্ড। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত, ও আচ্ছা, সবচেয়ে বেশি কি উৎপাদিত হয় সেটা না, সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোন ধানটা? সবচেয়ে বেশি উৎপাদিত হয়, এটাও কিন্তু আমরা গত ক্লাসে শিখছি যে বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোনটা? বোরো ধান। সবচেয়ে বেশি উৎপন্ন হয় হচ্ছে বোরো ধান। 37 BCS এখনো বোরো ধানই আছে, সো এটা চেঞ্জ হয় নাই, বা ওইটা আমরা পড়তে পারি, যদিও 37 BCS অনেক আগের, বাট আমরা পড়তে পারি বাংলাদেশে সবচেয়ে বেশি বোরো ধানই তৈরি হয়। রোপা আমন ধান কাটা হয় কোন মাসে? বাবারে, এই জিনিস তো, এগুলো একটু যারা আসলে আমরা মানে শহরে থাকি তাদের জন্য একটু ডিফিকাল্ট, বা আমার যেমন জন্ম, বেড়ে ওঠা সবই তো শহরে, একটু ডিফিকাল্ট, বাট আমরা একটু মনে রাখবো আর কি, যে রোপা আমন ধান কাটা হয়। পারি না স্যার। আচ্ছা, খুবই ভালো, কঠিন, কঠিন কোশ্চেন। হ্যাঁ, একটু আসলেই কঠিন। আচ্ছা, তো রোপা রোপা, বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় শীতকালে। আচ্ছা, ভেরি গুড। অগ্রহায়ণ পৌষ মাস, এটা এই জিনিসগুলো আসলে যদিও আসছে, একটু 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 ভালোভাবে একটু পড়তে হবে আপনাকে, যেন মনে থাকে আসলে। হ্যাঁ, একটু যেন মনে থাকে। হ্যাঁ, তন্ময়, তনিমা, লুনা, বিন্দু, হাবিবা, অনেকে অ্যান্সার করছেন। ওকে, ফাইন। অগ্নিশ্বর ফসলের জাত, ও কোন ফসলের জাত? অগ্নিশ্বর। সো এই ধরনের প্রশ্ন কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে প্রায়ই আসে। গত ক্লাসে আমরা পড়ছিলাম যে এটা কলার একটা জাত, অগ্নিশ্বর। হুম, ঠিক আছে। গত ক্লাসে আমরা কিন্তু এটা ওই স্লাইডে ছিল, সেখানে আমরা কিন্তু এটা পড়ছি। নেক্সটে যাই, নেক্সটে কি আছে? বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? বাবারে, কঠিন প্রশ্ন। সত্তর দশকে, 80-র দশক, হ্যাঁ, রিজভি ঠিক অ্যান্সার দিচ্ছেন। 80-র দশকে আসলে এটার ইয়াটা বাড়ে, বাগদা চিংড়ি, এটা 80-র দশকে বাড়ে। হুম, 80-র দশকে এটা বাড়ে। বর্ণালী ও শুভ্র কি? বলেন, বর্ণালী ও শুভ্র। বর্ণালী ও শুভ্র ভুট্টা। হুম, ভুট্টা। যারা গত ক্লাসটা ভালো করে দেখছেন, বা ওই যে বলছি না, স্লাইডগুলো একটু জাস্ট
ভালোভাবে চোখ বুলায় যায় তারা অবশ্যই এগুলো পারবেন। বিসিএস এর প্রশ্ন, তারপরেও ওগুলো আমরা ভুল করি। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? ব্ল্যাক বেঙ্গল ছাগল কি নামে পরিচিত? বলেন কি নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড, ভেরি গুড, কুষ্টিয়া গ্রেড, ভেরি গুড। আচ্ছা, সো আমরা আজকে তাহলে মোটামুটি গত দুইটা ক্লাসে এই যে অর্থনীতি বা এই জিনিসগুলো আমরা একটু দেখলাম মোটামুটি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে কোশ্চেনগুলো দেখছেন কি ধরনের প্রশ্ন আসে, এই প্রশ্নগুলোর আদলেই আপনি হচ্ছে একটু প্রিপারেশন নিতে থাকেন। অনেকে জিজ্ঞেস করেন কোন বই পড়বো, যে কোনো একটা বই আপনি বাজারে যান, যে বইটার উপস্থাপনা আপনার কাছে সহজ সুন্দর লাগে, যেটা দেখে মনে হবে যে আপনি বিরক্ত হবেন না, গোছানো তথ্য আছে, সেটা দেখতে পারেন। আগে একটা দাঁড় করান। আর যদি কারো কাছে বই নাও থাকে তাহলে এই যে স্লাইডগুলো আছে, স্লাইডগুলো একটু দেখে জাস্ট চোখগুলো যাবেন, রিডিং দিবেন। এগুলো পড়লে যখন আপনার একটা অবস্থা দাঁড়ায় যাবে, এরপরে আপনি বাজার থেকে 1,000, 2,000, 3,000 বই কেনেন, সমস্যা নেই। মডেল টেস্ট দেন, সমস্যা নেই, মডেল টেস্টের বইও পাওয়া যায়। আগে বেসিকটা দাঁড়ায় যাক, আগে সবগুলা টপিক টাচ করা হয়ে যাক, ঠিক আছে। ওকে, তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট ক্লাসে দেখি কি টপিক নিয়ে আলোচনা করা যায়। আগামীকাল ইনশাল্লাহ ইংরেজি ক্লাস হবে। আর নেক্সটে আমরা চেষ্টা করব যে দেখি সংবিধান বা কি পড়ানো যায়, অন্য কোনো টপিক যদি শুরু করা যায়, দেখি কি করা যায়, জানাই দিব আমি ইনশাল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম।